ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই রক্ত গরম হয়ে যায়। মির্জাফর, ইতিহাস তাকে চেনে বিশ্বাসঘাতক হিসাবে। কিন্তু সে কি সত্যি শুধু একজন গাদ্দার ছিল, নাকি ইতিহাস আমাদের পুরো সত্যিটা বলেনি? কারোর কাছে তিনি ঘরের শত্রু বিভীষণ, আবার কারোর কাছে নবাবের পতনের মূল কারিগর। মির্জাফর একটা নাম যা গত ২৫০ বছর ধরে মানুষের মনে ঘৃণা আর ধিক্কারের প্রতীক হয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই মির্জাফর? সে কি সত্যি শুধু একজন বিশ্বাসঘাতক ছিল? কেন তিনি নিজের দেশ আর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? শুধু কি ক্ষমতার লোভে, নাকি এর পেছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা জানব মির্জাফরের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তার পুরো জীবন কাহিনী। যদি আপনি সত্যিকারের ইতিহাস জানতে চান, তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মির্জাফরের বিশ্বাসঘাতকতার গল্প আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তার এই যাত্রাটা শুরু হয়েছিল আরব দেশ থেকে। সালটা ১৬৯১। আরবের নজব শহরের একটি সাধারণ পরিবারে জন্ম নেয় এক ছেলে। তার নাম রাখা হয় মীর মোহাম্মদ জাফর আলী খান। তার বাবা সৈয়দ আহমেদ নাজাফি, তিনি ছিলেন একজন ধর্মভীরু মানুষ। কিন্তু ছোটবেলা থেকেই মির্জাফর ছিল আলাদা। সাধারণ জীবন তাকে টানত না। তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন, আর মনে ছিল দুর্দান্ত সাহস। আর সেই সময় ভারতবর্ষ ছিল ধনসম্পদের এক স্বপ্নের দেশ। তাই ভাগ্যের খোঁজে তরুণ মির্জাফর তার ভাই মীর কাসিমকে নিয়ে রওনা দিল ভারতের উদ্দেশ্যে। দিল্লি পেরিয়ে অবশেষে সে পৌঁছালো বাংলায়। তখন বাংলার শাসক সোজাউদ্দিন খাঁ। কিন্তু মির্জাফরের আসল ভাগ্য খুলল তখনই, যখন সে পরিচিত হলো আলীবর্দী খাঁর সাথে। মির্জাফরের ব্যক্তিত্ব ছিল বেশ আকর্ষণীয়। লম্বা, চওড়া, দৃঢ় শরীর, একজন সেনাপতির জন্য একদম উপযুক্ত। আলীবর্দী খাঁ যখন ক্ষমতা লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই মির্জাফর তার অনুগত সৈনিক হিসাবে অসাধারণ সাহস দেখায়, বিশেষ করে মারাঠা দস্যু অর্থাৎ বর্গীদের বিরুদ্ধে। তার কৌশল সবাইকে চমকে দিয়েছিল। আলীবর্দী খাঁ এতটাই মুগ্ধ হন যে তিনি শুধু তাকে উচ্চ পদই দেননি, বরং নিজের পরিবারেই জায়গা করে দেন। তিনি তার সৎ বোন শাহ খানমের সাথে মির্জাফরের বিয়ে দেন, আর এই একটা সম্পর্কই সবকিছু বদলে দেয়। একজন সাধারণ সেনাপতি থেকে মির্জাফর হয়ে ওঠেন বাংলার মীর বকশী অর্থাৎ প্রধান সেনাপতি। কিন্তু এখানেই শুরু হয় আসল গল্প। ইতিহাসবিদরা বলেন, এই দ্রুত সাফল্যেই তার মনে জন্ম দেয় অহংকার। ধীরে ধীরে সে নিজেকে আলীবর্দী খাঁর সমকক্ষ ভাবতে শুরু করে। তার বিলাসিতা বাড়তে থাকে, আর তার সাথে বাড়তে থাকে উচ্চাকাঙ্ক্ষা। নিজের ক্ষমতা আরও বাড়ানোর জন্য সে গোপনে নিজের একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করতে থাকে। বাইরে থেকে অনুগত্য, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র। আলীবর্দী খাঁ জীবিত থাকা পর্যন্ত মির্জাফর তার প্রতি বিশ্বস্তই ছিল। কিন্তু সত্যি কথা হলো, সে সবসময় অপেক্ষা করেছিল একটা বড় সুযোগের। সামনে ছিল অনুগত্যের মুখোশ, আর পেছনে চলছিল হিসেবি খেলা। মির্জাফরের এই স্বভাব হঠাৎ তৈরি হয়নি। শুরু থেকেই সে ছিল একজন চরম সুবিধাবাদী। নবাব আলীবর্দী খাঁ যখন মৃত্যুশয্যায়, তখন তিনি মাত্র ২৩ বছরের তরুণ সিরাজকে বাংলার সিংহাসনে বসিয়ে যান। অন্যদিকে আলীবর্দী খাঁর বিশ্বস্ত সেনাপতি মির্জাফর ছিলেন অভিজ্ঞ, প্রভাবশালী এবং উচ্চবিলাসী। মির্জাফর মনে করতেন নবাব হওয়ার যোগ্য আসলে তিনি। একজন তরুণ নবাবের অধীনে কাজ করা মির্জাফরের অহংকারে আঘাত করেছিল, আর এখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ দ্বন্দ্ব। ধীরে ধীরে এই দ্বন্দ্ব ষড়যন্ত্রের রূপ নেয়। সিরাজের নিজের ঘর থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা। তার বড় খালা, মানে তার বড় মাসি ঘাসেটি বেগম, তিনি চেয়েছিলেন অন্য কাউকে নবাব বানাতে, আর এই সুযোগটাই নেয় মির্জাফর। মির্জাফর গোপনে হাত মেলায় ঘাসেটি বেগম এবং রাজবল্লভের সাথে। অন্যদিকে সিরাজ বুঝতে শুরু করলো চারিদিকে কিছু একটা ভুল হচ্ছে। তিনি সন্দেহ করতে শুরু করলেন নিজের সবচেয়ে কাছের মানুষদের। এরপরেই আসে সবচেয়ে বড় ঘটনা। একদিন ভরা দরবারে সিরাজ প্রকাশ্যে অপমান করেন মির্জাফরকে। তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় প্রধান সেনাপতির পদ। আর এই অপমান মির্জাফর কোনোদিন ভুলতে পারেননি।
তার মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। ঠিক সেই সময় বাংলার উপরে নেমে আসে ব্রিটিশদের হুমকি। সিরাজ বুঝলেন এই যুদ্ধে একা জেতা সম্ভব নয়, তাই তিনি শেষবারের মতো বিশ্বাস করেন মির্জাফরকে। সিরাজ তার নিজের পাগড়ি মির্জাফরের পায়ে রেখে দেশ রক্ষার জন্য অনুরোধ করেন। মির্জাফর কোরআন ছুঁয়ে শপথ করেন তিনি নবাবের পাশে থাকবেন, কিন্তু এটা ছিল শুধু মুখের কথা। ভেতরে ভেতরে তখন তিনি ব্রিটিশদের সাথে গোপন চুক্তি করে ফেলেছেন, দিনে অনুগত্য আর রাতে বিশ্বাসঘাতকতা। সিরাজ তাকে ক্ষমা করেছিলেন, বিশ্বাসও করেছিলেন, আর এটাই ছিল সিরাজের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মির্জাফরের চোখে তখন দেশ ছিল না, ছিল শুধু ক্ষমতার লোভ আর প্রতিশোধের আগুন। 1757 সালের 23শে জুন পলাশী রামবাগান। একদিকে নবাবের 50,000 সৈন্য, অন্যদিকে ক্লাইভের সৈন্য মাত্র 3,000। সংখ্যার দিক থেকে বিচার করলে নবাবের জয় ছিল নিশ্চিত, কিন্তু যুদ্ধের ময়দানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। নবাবের প্রধান সেনাপতি মির্জাফর তার বিশাল বাহিনী নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন। মীর মদন এবং মোহনলাল যখন অসীম সাহসে ব্রিটিশদের মোকাবেলা করছিল, তখন মির্জাফর ছিলেন নিশ্চুপ। তার নির্দেশেই নবাবের সৈন্যরা পিছু হটতে শুরু করে, যা সিরাজউদ্দৌলার পরাজয় নিশ্চিত করে। এই একদিনের বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতার সূর্যকে 200 বছরের জন্য ডুবিয়ে দেয়। পলাশীর যুদ্ধের পর সবকিছু বদলে গেল। মির্জাফর অবশেষে পূরণ করলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তিনি হলেন বাংলার নবাব। কিন্তু এই সিংহাসন ছিল না কোনো গৌরবের আসন, এটা ছিল কাঁটার মুকুট। তিনি নবাব ছিলেন ঠিকই, কিন্তু তার নিজের কোনো ক্ষমতা ছিল না। ইতিহাস তাকে মনে রাখে ব্রিটিশদের পুতুল নবাব হিসাবে। মির্জাফরকে নবাব বানানোর বিনিময়ে ব্রিটিশরা চেয়েছিলেন বিশাল টাকা। মির্জাফরকে কত টাকা দিতে হয়েছিল জানেন? প্রায় 1,70,00,000 টাকা। শুধু কোম্পানি না, ক্লাইভ আর তার কর্মকর্তাদেরও ব্যক্তিগতভাবে দিতে হয়েছিল লাখ লাখ টাকা আর উপঢৌকন। আর এভাবেই ধীরে ধীরে খালি হয়ে যায় বাংলার রাজকোষ। পরিস্থিতি এমন হয়, মানুষ তাকে ডাকতে শুরু করে ক্লাইভের গাধা বলে, কারণ তার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। ক্লাইভ যা বলতো তাই তাকে মানতে হতো। মির্জাফর নবাব হতেই শুরু হয় সমস্যার পাহাড়। তার নিজের সৈন্যরাই বেতন না পেয়ে বিদ্রোহ করে, কারণ সব টাকা চলে গেছে ব্রিটিশদের কাছে। অন্যদিকে মেদিনীপুর, পূর্ণিয়া এবং বিহারের অনেক জমিদার তাকে নবাব মানতেই চায়নি। দেশের ভিতরেই তার বিরুদ্ধে আগুন জ্বলছিল, আর এই আগুন নেভাতে তাকে বারবার ব্রিটিশদের সাহায্য নিতে হতো। আর এভাবেই সে আরও বেশি ব্রিটিশদের উপরে নির্ভর হয়ে পড়ে। একসময় মির্জাফর বুঝতে পারলেন এভাবে চললে তিনি শুধু নামেই নবাব থাকবেন। তাই তিনি গোপনে যোগাযোগ করেন ওলন্দাজের সাথে। উদ্দেশ্য ছিল একটাই, ইংরেজদের তাড়ানো। কিন্তু এই খবরটা ফাঁস হয়ে যায়। 1759 সালে বিদারের যুদ্ধে ওলন্দাজরা হেরে যায়। এরপর সব শেষ। ব্রিটিশরা আর তাকে বিশ্বাস করেনি। 1760 সালে তাকে সরিয়ে সিংহাসনে বসানো হয় মীর কাসিমকে। পরবর্তীতে মীর কাসিমও ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ান। তখন আবার নিজেদের স্বার্থে ইংরেজরা ফিরিয়ে আনে আবার মির্জাফরকে। 1763 সাল তিনি আবার নবাব হন, কিন্তু এবার ছিল তিনি আগের থেকেও বেশি দুর্বল। শরীরে বাসা বেঁধেছিল ভয়ঙ্কর রোগ, ক্ষমতা ছিল না, সম্মান ছিল না। যে সিংহাসনের জন্য তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই সিংহাসনই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি নবাব ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবহার করা মানুষ। ইতিহাস তাকে ক্ষমা করেনি, আর মানুষ আজও তাকে মনে রাখে একজন বিশ্বাসঘাতক হিসাবে। 1756 সালের জানুয়ারি মাস, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে চরম অবহেলার মধ্যে মারা যান মির্জাফর। শেষ জীবনে তিনি ছিলেন একেবারে একা। ক্ষমতা ছিল না, সম্মান ছিল না, শুধু ছিল অনুশোচনা আর অবহেলা। কথিত আছে মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে মুর্শিদাবাদের কীটেশ্বরী মন্দিরের চরণের জল তাকে পান করানো হয়েছিল। কিন্তু মৃত্যু তাকে মুক্তি দিলেও ইতিহাস তাকে কখনো ক্ষমা করেনি। আজও মুর্শিদাবাদে তার প্রাসাদের ধ্বংসাবশেষ মানুষ চেনে নমক হারাম দেউরি নামে।
একটা নাম যা শুধু একটি জায়গা নয়, বরং বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। মির্জাফরের জীবন আমাদের একটা কঠিন শিক্ষা দেয়। বিশ্বাসঘাতকতা করে হয়তো সাময়িক ক্ষমতা পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে সম্মান পাওয়া যায় না। তাই এখন প্রশ্ন হলো, মির্জাফর কি সত্যিই শুধু একজন লোভী মানুষ ছিলেন, নাকি তিনি ছিলেন পরিস্থিতির শিকার? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন আরও ইতিহাসের অজানা গল্প জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।